তুই এসব আমার সাথে করলে আমি তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। আর তুই আমার সম্পত্তির লোভে তুই প্রেমের জালে আমাকে ফাঁসাতে চাস। এই জন্যই বাসর রাতে তোর সাইন নিয়ে নেই ডিভোর্স পেপারে। মো কিছু না বলে শুধু দু চোখে অশ্রু ঝরাতে লাগলো। এদিকে রাত চলে গেলেই মো দুবার করে বমি করে দিল। মাথাটা কেমন যেন ঘুরছে। বিকেল বেলা বাইরে যাওয়ার নাম করে হসপিটালে গিয়ে ডাক্তারের সবকিছু খুলে বলল। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল, খুশির খবর, আপনি মা হতে চলেছেন। ডাক্তারের কথাটা আনন্দের হলেও মোর চোখে অজান্তেই জল এসে ভর করলো। ডাক্তার বলল, কি হলো, আপনি কাঁদছেন কেন? মো বলল, ম্যাডাম, খুশিতে জল এসে গেছে। ও আচ্ছা, আর হ্যাঁ, সব সময় সচেতন থাকবে। ধন্যবাদ, আমি এখন আসি। আচ্ছা। মো হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। মো বাসায় এসে ভাবতে লাগে, কাজটা কি সে ঠিক করলো? রাজের না করা সত্ত্বেও বেবিটা সে নিল। মো কিছু ভাবতে পারছে না। রাজ যদি শুনে সে প্রেগনেন্ট, সে কি ভাববে? রাজকে কোনোভাবেই প্রেগনেন্টের কথা বলা যাবে না। সেদিন যখন রাজ ফিল দেয় তখন সে ফিল না খেয়ে মুখে রেখে দেয়, আর যখন রাজ চলে যায় তখন মুখ থেকে ফিল ফেলে দিয়েছে। এই কথা শুনলে সে অনেক রাগ করবে। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে যায়। রাজ যদি বাবার পরিচয় না দেয় সবাই কি বলে ডাকবে? এসব ভাবতে ভাবতে বুক ফেটে কান্না আসে মোয়ের। বিকেলবেলা আসরের নামাজ পড়ে মো যখন বসে আছে বিছানায়, এমন সময় ঋতু আর রাজের মা আসলো। মো দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, মা কিছু বলবেন? হ্যাঁ, ঋতুর কলেজের ছুটি, আর ওদিকে আমার ভাইটা অসুস্থ। সকালে রাজকে বলেছিলাম সবাই মিলে যাব, আর রাজ তো যেতেই পারবে না। আর এদিকে বাড়ির কাজের মহিলাটাও ছুটি নিয়েছে। ভাবছিলাম তোমায় নিয়ে যাব, কিন্তু নিতে পারছি না বৌমা। মো বলল, আরে মা, আপনারা যান, রাজকে ছেড়ে আমি কিভাবে যাব? সত্যি বৌমা, তোমাকে ছেড়ে যেতে খারাপ লাগছে। এদিকে ভাইটাও ছাড়ছে না, নাসর বান্দা যেতেই বলছে। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে মা, আমরা তাহলে যাই। আর হ্যাঁ, মন খারাপ করে না মা, রাজকে দেখে রেখো। এদিকে ঋতু আর রাজের মা চলে গেলে মো রান্না করে রাজের জন্য অপেক্ষা করছে। রাতে রাজ এসে দেখে মো খাবার টেবিলে ঘুমিয়ে গেছে। মোকে ডাক দিতে গিয়েও ডাক দিল না। রাতের কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল রাজের, তাই মোকে ডাক না দিয়ে শুয়ে পড়ে। রাত 12টার দিকে যখন মোয়ের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে রাজ ঘুমাচ্ছে বিছানায়। পা থেকে জুতোটাও খুলে নেয়। মো খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার যেমন রাখা আছে তেমনই। রাজ খাবার খায়নি। মো খাবারটা এভাবেই রেখে রাজের পা থেকে জুতো খুলে পায়ে একটা চুমু দিয়ে বলল, আমি কতই না ভাগ্যবতী হতাম যদি তোমার পায়ের নিচে একটু স্থান পেতাম সারা জীবনের জন্য। এ বলে পা জোড়া বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কখন যে পায়ের কাছে ঘুমিয়ে যায় খেয়ালে নেই। ফজরের আজান হচ্ছে। আজান শুনে ঘুম ভেঙে যায় মোয়ের। ঘুম থেকে উঠে অজু করে নামাজ যাওয়ার আগেই ভাবলো, রাজকে ডেকে দেই। আমি চাই না আমার স্বামী জাহান্নামী হোক। ও রাজের মাথায় কাছে গিয়ে দুবার ডাক দিতে রাজ ঘুম থেকে উঠে চোখ কলছিয়ে বলতে লাগে, এই ডাকছিস কেন আমায়? মো বলল, ফজরের আজান হয়ে গেছে, অজু করে নামাজটা পড়ে নে। এই তোকে না বলছি নামাজের জন্য ডাকবি না? মো বলল, আমার ভালোর জন্য কি ডাক দেই? আপনার জন্যই তো ডাকি। রাজ এবার রেগে গিয়ে মোয়ের গালে চর বসিয়ে দিয়ে বলল, আমার ভালো তোর বুঝতে হবে না। রক্ষিতাদের আবার নামাজ পড়লে তুই গিয়ে পড়। রাজের মুখে রক্ষিতার কথা শুনে দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মো চোখের পানি মুছতে মুছতে নামাজে গিয়ে বসলো। নামাজ শেষ করে প্রতিদিনের মতো আজও বলল, হে আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দেন। আমি আমার জন্য কিছুই চাই না, আপনি আমার স্বামীকে কবুল করে নেন। তার উপর কোনো আজাব দিবেন না, যা দেওয়ার আমাকে দেন। নামাজ শেষ করে মো ব্রেকফাস্ট রেডি করতে চলে যায়। এদিকে রাজ ঘুম থেকে উঠে ব্যালকনিতে যখন যায়, এমন সময় রাজের ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখে মা ফোন করেছে। রাজ ফোনটা ধরেই বলল, মা কোথায় তুমি? আর বলিস না, তোর মামা বাড়ি আসছি। তোকে না গতকাল সকালে বললাম। আর শুন, আমাদের ফিরতে সপ্তাহখানেক লেট হবে। ঠিক মতো থাকিস, একদম মোয়ের সাথে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা মা, আর তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা, সাবধানে থাকিস। রাজ ফোনটা কেটে দিয়ে ব্রেকফাস্ট করে যখন রেডি হচ্ছে, এমন সময় মো বলল, আপনাকে নীল কোটে অনেক সুন্দর লাগে। রাজ গায়ে থেকে নীল কালারের কোট খুলে কালো রঙের কোটটা পরে বের হয়। রাজ অফিসে গিয়ে দেখে তার চেয়ারে সুমাইয়া বসে আছে। রাজকে দেখেই সুমাইয়া জড়িয়ে ধরে। রাজ বলল, এটা কি করছো? এটা তো অফিস, কেউ দেখবে তো। আচ্ছা, ছেড়ে দিলাম। আর শোনো, মা ঋতু তারা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। চলো আজ তোমার মায়ের সাথে দেখা করতে যাও। রাজ বলল, কেন? সুমাইয়া বলল, শাশুড়িকে দেখতে যাব তাই। মা আর ঋতু বাসায় নেই, মামা বাড়ি গেছে। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে চলো আজ তোমাদের বাসায় রোমাঞ্চ করবো। মো কি ভাববে? তুমিও না। ও কিছু ভাববে না, তুমি তো চুক্তির বিয়ে করেছো, আর তুমি তো ডিভোর্স দিয়েছো। আচ্ছা চলো। রাজ সুমাইয়াকে নিয়ে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে মো রুমে বসে আছে। সুমাইয়া মোকে দেখেই বলে, জান, একে তুমি ভাড়া করছো? হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি আমাদের জন্য নাস্তা রেডি করো তো। মো কিছু বলছে না, ফেল করে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ বলল, কি হলো, এখনো যাচ্ছ না কেন? সুমাইয়া কি বললো শুনতে পারলে না? মো বুকে কষ্ট চাপা রেখে মুচকি হাসি দিয়ে বলল, যাচ্ছি। মো চলে গেলেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। এই সুমাইয়া, কি হচ্ছে বুঝো না? আমার জানকে আদর করছি। সুমাইয়া রাজকে বিছানায় ফেলে দিয়ে রাজকে আলিঙ্গন করে নেয়। এমন সময় মো এসে দেখে সুমাইয়া রাজ এমন অবস্থায় আছে। এটা দেখে মো সহ্য করতে পারে না। সুমাইয়া হঠাৎ দরজা খোলার শব্দে মোকে এভাবে দেখতে পেয়ে রাগে ফুলে ওঠে। মোয়ের গালে চর বসিয়ে দিয়ে বলে, তুই রুমে আসবি, দরজা নক করে আসবি না?
মো বলল, সরি ম্যাডাম, ক্ষমা করে দিবে, আমি বুঝতে পারিনি। এই নেন আপনার নাস্তা। আচ্ছা এখন তুই যা, আমরা না ডাকলে আর রুমে আসবি না। মো রুম থেকে বের হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মনে হচ্ছে তার কলিজাটাকে কুচি কুচি করে কাটতেছে। মো পারছে না তার ভাগ্যটা সুমাইয়াকে দিতে। মনে প্রাণের আজকে সে স্বামী হিসেবে গ্রহণ করেছে। মোয়ের খুব কষ্ট হলে সে নামাজ পড়ে, এতে তার কষ্ট কম হয়। আবারও তার ব্যতিক্রম হলো না। এদিকে রাজ আর সুমাইয়া বালিশ নিয়ে মারামারি করার সময় সুমাইয়ের হাতে বালিশটার কভার খুলে যায়, আর সাথে সাথে বালিশের কভার থেকে একটা কাগজ বেরিয়ে আসে। রাজ কাগজটা হাতে নিয়ে দেখে মোয়ের প্রেগনেন্সি রিপোর্ট। এটা দেখে রাজের মাথায় রক্ত উঠে যায়। রাজ রিপোর্ট নিয়ে দৌড়ে বের হয়। রাজের মন চাচ্ছে কালনাগিনীটাকে এখনই মেরে ফেলে। রাজ রুম থেকে বের হয়ে দেখে মো নামাজের মোনাজাত শেষ করে যখন জানাজায় থেকে উঠে দাঁড়ায়, রাজ তখনই মোয়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। মো মাথা ঘুরে জানাজায় পড়ে যায়, নাক ফেটে রক্ত জানাজায় পড়তে লাগে।